আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে, অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই তিনটি সাবজেক্টের মধ্যে যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে, সেই প্রবলেম সলভিং স্কিল বিষয়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে আমাদের মৌলিক ধারণা। এই টপিক থেকে তুমি বিগত 2 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পাবা এই টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। সো এই সেশনেও প্রশ্ন করার পসিবিলিটি রয়েছে। তোমাকে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে হলে প্রথমে এই টপিক দিয়ে শুরু করতে হবে। এই টপিকের আজকে আমরা প্রথমে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, পরবর্তীতে বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ওকে, প্রবলেম সলভিং স্কিল বিষয়ের আমরা মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। এই মৌলিক ধারণাতে প্রথমে আমাদেরকে জানতে হবে সংখ্যা সম্পর্কিত যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো, অর্থাৎ কোনটি মৌলিক সংখ্যা, কোনটি যৌগিক সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, কোনটি কাল্পনিক সংখ্যা, কোনটি বাস্তব সংখ্যা, কোনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনটি স্বাভাবিক সংখ্যা, কোনটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্রথমে আমাদেরকে সংখ্যা সম্পর্কে জানতে হবে। তুমি এর পরবর্তীতে যখন সংখ্যা সম্পর্কে জেনে যাবা, পরবর্তী টপিকগুলোতে যখন তুমি যাবা, তখন বেসিক কনসেপ্ট বলো বা গাণিতিক সমস্যা বলো, সেগুলো সমাধান করতে তোমার খুব কম সময়ের প্রয়োজন হবে তখন, এবং খুব সহজে তুমি সমাধান করতে পারবা। সো আজকে আমরা প্রথমে সংখ্যা দিয়ে শুরু করব। সংখ্যাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, নাম্বার 2 হচ্ছে কাল্পনিক সংখ্যা। অর্থাৎ একটি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, অন্যটি হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। তাহলে নাম্বার 1 হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, নাম্বার 2 হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া বাস্তব সংখ্যাগুলো কি আর কাল্পনিক সংখ্যাগুলো কি? তুমি সচরাচর নিয়মিত যে সংখ্যাগুলো দেখতে পাও সেগুলোই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। ভাইয়া এটা আবার কীরকম? তুমি দেখো তো, তুমি 0, 1, -1, -2, 3/4 অথবা √2, √4 এই সংখ্যাগুলো তুমি নিয়মিত দেখতে পাও না? অবশ্যই। সো দেখো, বাস্তব সংখ্যার উদাহরণ হিসেবে তুমি যে সংখ্যাগুলো দেখতে পাও 0, 1, -1, 3/2, √4, √3, √3/2 বলতে পারো এখানে পাই, অর্থাৎ তুমি যে সংখ্যাগুলো নিয়মিত দেখতে পাও। ভাইয়া আমরা যদি আলাদাভাবে বলি, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তুমি যাই বলো না কেন সবগুলো সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে ভাইয়া কাল্পনিক সংখ্যাগুলো কি? দেখো, কাল্পনিক সংখ্যা মানে তুমি যে সংখ্যাগুলো নিয়মিত দেখতে পাও না। এটা আবার কী রকম? দেখো তো, আমি তোমাকে যদি বলি √-4, √-4, এটাকে আমরা লিখতে পারি কিভাবে? লিখতে পারি হচ্ছে √-1 × 4। এখানে কোনো কিছু কি মানের পরিবর্তন হয়েছে? না, রুট ছিল, রুট আছে, মাইনাস আছে, 1 × 4 মানে হচ্ছে আমাদের 4। এখন এখানে দুইটি সংখ্যা না, একটা হচ্ছে -1, অন্যটি হচ্ছে 4, কিন্তু বর্গমূলটা দুইটার উপরে রয়েছে। তখন তুমি বর্গমূলটা আলাদা আলাদা দিয়ে দিতে পারবা। অর্থাৎ একটা হচ্ছে -1-এর উপরে আমি বর্গমূলটা দিয়ে দিলাম এবং আলাদাভাবে 4-এর উপর বর্গমূলটা দিয়ে দিলাম। এই যে √-1, এটাকে আমরা বলতে পারি
আই। কি বলছি ভাইয়া? আই। রুট ওভার -1 ইকুয়াল হচ্ছে আমাদের আই। তাহলে আমরা এই যে রুট ওভার -1 এটার বদলে লিখতে পারি আই, আর রুট ওভার 4 এটার মান তো তুমি জানো কত, 2। আমি 2টা এইদিকে লিখলাম। কোনো সমস্যা আছে? নেই। কারণ হচ্ছে এখানে হচ্ছে গুণ বোঝাচ্ছে, গুণের মধ্যে তুমি ডান দিকেও দিতে পারো বাম দিকেও দিতে পারো, তেমন কোনো সমস্যা হয় না। সো এখানে আমাদের সংখ্যাটা আসছে কত? 2i। এখন 2i সংখ্যাটি কি তুমি সচরাচর দেখতে পাও? না। তাহলে তুমি সচরাচর যেটি দেখতে পাও না সেটি হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা চেনার সহজ উপায় কি? বাস্তব সংখ্যার সাথে আই সব সময় থাকবে। মনে করো আমি লিখলাম 3i, তখন এটা কোন ধরনের সংখ্যা হবে? এটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। মনে করো আমি লিখলাম হচ্ছে 4i, এটা কোন ধরনের সংখ্যা হবে? এটি হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা, অর্থাৎ ইমাজিনারি নাম্বার। আর বাকি যে সংখ্যাগুলো দেখা যাবে সবগুলো সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। বুঝে গেল এতটুকু? যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে দ্রুত জানিয়ে দিবা, আমি খুব কম সময়ের মধ্যে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আর তোমরা নোট করার সময় আজকের এই ক্লাসটি আমি ডান দিকে যেগুলো লিখবো, ডান দিকে তোমাকে ফাঁকা জায়গা রাখতে হবে না, কিন্তু বাম দিকে যেটা লিখবো, বাম দিকে হচ্ছে সবসময় ক্লাসিফিকেশনটা তৈরি হবে। বুঝে গেল কথা? অর্থাৎ কাল্পনিক সংখ্যা এতটুকুতেই সমাপ্ত। এখন আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করবো এবং বাস্তব সংখ্যার হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করব। দেখো, বাস্তব সংখ্যার পরে বাস্তব সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাইয়া? 2 ভাগে। একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার, অন্যটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, অর্থাৎ ইররেশনাল নাম্বার। ওকে, তাহলে প্রথমে আমরা সংখ্যাকে 2 ভাগে ভাগ করেছিলাম। একটি ছিল বাস্তব সংখ্যা, অন্যটি ছিল কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কারা সেটি আমরা দেখেছি এবং বাস্তব সংখ্যা কারা সেটি দেখেছি। এরপরে বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে মূলদ সংখ্যা, নাম্বার 2 হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে বলা হয় রেশনাল নাম্বার আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইররেশনাল নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, মূলদ সংখ্যা কারা আর অমূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে। কি বলেছি ভাইয়া? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে ভাইয়া অমূলদ, অর্থাৎ কোনো একটা শব্দের আগে অ মানে হচ্ছে আমাদের না বোঝায়। তার মানে কি অমূলদ সংখ্যা মানে p/q আকারে যাদেরকে প্রকাশ করা যাবে না তারা? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তাহলে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে না, ওকে। এখন কেমনে প্রকাশ করে আর কেমনে প্রকাশ করা যায় না? ওকে, তাহলে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় তারা মূলদ সংখ্যা, আর যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। মনে করো আমি লিখলাম 3/4। কি লিখলাম ভাইয়া? 3/4। তুমি এটা সামনে উদাহরণ দিয়ে লিখতে পারো। ওকে, যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা ক্লাসটি ভালো মতো করো এবং হচ্ছে নোটটা ভালো মতো তৈরি করো। আজকের এই ক্লাসটি তোমাকে অনেক কিছু কাজে দিবে। যখন তুমি প্রবলেম সলভিং স্কিল বিষয়ের বাকি টপিকগুলো সলভ করতে যাবা, সেখানে বেসিক কনসেপ্ট হিসেবে আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। দেখো, আমি লিখলাম এখানে 3/4। আমি বলেছি এখানে p/q আকার যাদের হবে তারা অমূলদ, আর যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে না তারা হচ্ছে আমাদের অমূলদ। যাদেরকে যাবে তারা মূলদ, যাদেরকে যাবে না তারা অমূলদ। এখন এই যে 3কে চাইলে আমরা p কল্পনা করতে পারি, 4কে আমরা q কল্পনা করতে পারি। তাহলে 3/4 এটা কি p/q এর আকারের মতো না? হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপর আমি লিখলাম মনে করো 2/3। তোমরা এখানে আবার অনেকে হচ্ছে একটা প্রবলেমে পড়তে পারো, সেটা হচ্ছে ভাইয়া আমাদের উপরেরটা বড় হবে নাকি নিচেরটা বড় হবে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? নেই, কোনো সমস্যা নেই। এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হইতে পারে, অপ্রকৃত ভগ্নাংশ হইতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যখন আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তখন ভগ্নাংশের ডিটেলস সম্পর্কে আমরা জানবো।
সো 2/3। এখন আমরা 2কে যদি পি হিসাবে কল্পনা করি আর 3কে যদি আমরা কিউ হিসেবে কল্পনা করি তাহলে 2/3 এটা একটা p/q এর আকার, তাহলে 2/3 হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এখন যদি বলি ভাই আমি শুধুমাত্র লিখলাম 4, এই 4টা কোন ধরনের সংখ্যা হবে? দেখো তো, যে কোনো সংখ্যার নিচে তুমি 1 কল্পনা করতে পারো কিনা? হ্যাঁ, যে কোনো সংখ্যার নিচে হচ্ছে আমাদের মনে মনে 1 থাকে, তাহলে এটাকে আমি লিখতে পারি 4/1। তাহলে 4টাকে যদি তুমি পি কল্পনা করো, 1টাকে যদি তুমি কিউ কল্পনা করো, তাহলে আমাদের 4/1 এটা হচ্ছে মূলদ সংখ্যার একটি আকার। যদি কোনো আমাদের সাধারণ সংখ্যা থাকে সেটিও হচ্ছে আমরা মূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করব। বুঝা গেল? ওকে, তাহলে তুমি এখানে লিখতে পারো 6 লিখতে পারো উদাহরণ হিসেবে, 8, 10 অনেক কিছু লিখতে পারো। এরপরে যদি আমি তোমাকে বলি ভাইয়া এটা এখন 4 না, এটা হচ্ছে আমাদের √4। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের √4। ওকে, এই যে √4 এটার মান কত বলো তো? এই যে √4 এটার মান হচ্ছে আমাদের 2, তাই না? হ্যাঁ, তাহলে কোনো সংখ্যার উপর বর্গমূল থাকলেও সেখান থেকে যদি আমাদের কোনো স্বাভাবিক সংখ্যা বের হয়, অর্থাৎ 2, 3, 4 এইরকম, তখন ওই সংখ্যাটা মূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে। তাহলে আমাদের সরাসরি p/q এর আকার দেওয়া থাকতে পারে, নর্মাল কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে, সেটাকে আমরা নিচে মনে মনে 1 কাউন্ট করে p/q এর মতো মনে করব। আর বর্গমূল যুক্ত কোনো সংখ্যাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা হইতে পারে যদি সেই সংখ্যা থেকে নর্মাল কোনো সংখ্যা বের হয়। যেমন আমাদের বর্গমূল এখানে 4 ছিল, অর্থাৎ √4, এখান থেকে 2 বের হয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। মনে করো এখানে √9 ছিল, সেখান থেকে 3 বের হচ্ছে, তাহলে √9 এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে। বুঝে গেল কথা? ওকে, তাহলে ভাইয়া প্রত্যেকটি সংখ্যার উপর বর্গমূল থাকলেই কি আমরা ওই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করে ফেলবো? না, তুমি চাইলেও এই যে আমাদের √2 এটাকে মূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করতে পারবা না, কারণ এখান থেকে নর্মাল কোনো সংখ্যা বের হবে না। বুঝা গেল কথা? যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে সেখান থেকে নর্মাল নাম্বার বের হবে, শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করা যাবে। ওকে, বর্গমূলের কথা শেষ। এখন আমি একটু উদাহরণগুলো বাকিগুলো এইদিকে লিখতেছি, তুমি খাতার নিচে লিখবা। মনে করো আমি এখানে লিখলাম ঘনমূল 27। এই যে ঘনমূল 27 এটার মান কত? ঘনমূল 27 এটার মান হচ্ছে আমাদের 3। তাহলে কোন একটা সংখ্যার উপরে ঘনমূল থাকলেও সেখান থেকে যদি নর্মাল নাম্বার বের হয় তখন এই সংখ্যাটিকেও হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে। বুঝা গেল কথা এতটুকু? ওকে, তাহলে আমাদের অমূলদ সংখ্যা কারা হবে? অমূলদ সংখ্যা হচ্ছে আমাদের, আরেকটি কথা মনে রাখবা, যাদের মান বিবেচনা করলে অসীম আকারের মান আসবে। কীরকম? মনে করো আমাদের √2, এই √2 থেকে তুমি মান বের করলে তুমি দেখতে পাবা যে 1.41 ... এখানে অসীম আকারের মান থাকবে, অর্থাৎ তুমি গণনা করে শেষ করতে পারবা না। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। যদি তুমি এখানে √3 লিখো, এই যে √3 হচ্ছে আমাদের 1.7, এরপরে ... অনেকগুলো মান আসবে, অর্থাৎ অসীম আকারের মান আসবে। তখন এই যে √3 এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করব আমরা। যদি আমি বলি, আমি একটু অমূলদ সংখ্যার বাকি উদাহরণগুলো এখানে লিখতেছি। মনে করো আমি লিখলাম এখানে √2/3। তোমরা তো অনেক খুশি, কেন? √2কে তুমি পি কল্পনা করবা, 3কে তুমি কিউ কল্পনা করবা, তাহলে p/q এর আকার তৈরি হয়ে গেল। এটা আমাদের মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার না। যখন কোনো একটা অমূলদ সংখ্যা তুমি ইতিমধ্যে শিখে নিয়েছো, যেমন √2, √3, এটা যদি আমাদের ভগ্নাংশের উপরে বা নিচে কোথাও থাকে তখন এই সম্পূর্ণ ভগ্নাংশটাই অমূলদ হিসেবে কাউন্ট করা হবে। বোঝা গেল কথা? এখানে হচ্ছে আমাদের √2টা নিচে থাকতে পারতো, 3টা উপরে থাকতে পারতো, তখন এটা অমূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করা হতো। এরপর হচ্ছে পাই। এই যে পায়ের মান হচ্ছে, যদি আমরা জানি 3.1415, কিন্তু পায়ের যে আমাদের রিয়েল মান এটি হচ্ছে আমাদের গণনা করে শেষ করা যায় না, অর্থাৎ 3.1415 ... তাহলে যাদের মান অনির্দিষ্ট, তুমি গণনা করে শেষ করতে পারবে না, তারা কারা? তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 5 হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। এর পরবর্তী √2/3 অমূলদ সংখ্যা। কেন? কারণ একটি সংখ্যা ভগ্নাংশের উপর অথবা নিচে অমূলদ সংখ্যা হিসেবে থাকলে সম্পূর্ণ ভগ্নাংশটাই কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। বুঝা গেল? তবে এখানে একটা তোমরা এটা নিয়ে হচ্ছে অনেক বেশি সমস্যায় পড়ো। এইরকম যদি কোনো সংখ্যা দেখা যায়, মনে করে এইরকম 1.333
3 এভাবে দেখা যাচ্ছে কোনো একটা সংখ্যা, এটা অনির্দিষ্ট আকারের দেখা যাচ্ছে। এই যে দশমিকের পরে যে আমাদের ডিজিটগুলো রয়েছে, ডিজিটগুলো কিন্তু সেম। যদি ডিজিটগুলো সেম থাকে তখন এটাকে আমরা লিখতে পারি, এটা পৌনঃপুনিক আকারে লিখতে পারি আমরা। অর্থাৎ যদি আমাদের এই যে দশমিকের পরের ডিজিটগুলো সেম থাকে কিন্তু তারা অনির্দিষ্ট, এখন অনির্দিষ্ট মানে তো আমরা জানি যে এটা অমূলদ সংখ্যা, তখন কিন্তু এটা অমূলদ সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে না, তখন এটা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। অর্থাৎ 1.3333 এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, এটা আমাদের অমূলদ সংখ্যা হবে না। বোঝা গেল? আমরা জানি যে অনির্দিষ্ট আকারের থাকলে এটা অমূলদ সংখ্যা, কিন্তু যখন ডিজিটগুলো সেম হবে তখন তারা অমূলদ না হয়ে মূলদ হয়ে যাবে। এটা 2 ডিজিট করে সেম থাকতে পারে, এরকম থাকতে পারে 1.323232 এভাবে থাকতে পারে। এই যে আমাদের 2 ডিজিট করে সেম, 3 ডিজিট করে সেম থাকতে পারে, তখন তারা অনির্দিষ্ট আকার হলেও দশমিকের পরে ডিজিটগুলো সেম হওয়ার কারণে তারা অমূলদ না হয়ে মূলদ হয়ে যাবে। ওকে, তাহলে আমি একটু সামারি করে দিচ্ছি। প্রথমে আমরা সংখ্যাকে 2 ভাগে ভাগ করেছি, নাম্বার 1 বাস্তব সংখ্যা, নাম্বার 2 কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা আবারও 2 ভাগে ভাগ করেছি, নাম্বার 1 হচ্ছে মূলদ সংখ্যা, নাম্বার 2 হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কারা, অমূলদ সংখ্যা কারা, বাস্তব সংখ্যা কারা, কাল্পনিক সংখ্যা কারা, সেটা সম্পর্কে আমরা জেনেছি। এরপরে তুমি যখন খাতায় নোট করতে যাবা, এই যে মূলদ সংখ্যার নিচে হচ্ছে ক্লাসিফিকেশনগুলো করবা। আমি বলেছিলাম ডান পাশের জিনিসগুলো নিয়ে আমরা আর আলোচনা করব না, বাম পাশের জিনিসগুলো থেকে হচ্ছে ক্লাসিফিকেশন শুরু হবে। বুঝা গেল কথা? ওকে, তুমি যখন খাতায় নোট করতেছো তখন মূলদ সংখ্যা থেকে হচ্ছে ক্লাসিফিকেশনটা শুরু করবা। ওকে, তাহলে ছিল আমাদের মূলদ সংখ্যা। ওকে, মূলদ সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইংরেজিটা হচ্ছে আমাদের ইন্টিজার। নাম্বার 2 হচ্ছে আমাদের ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন। বুঝা গেল এতটুকু? যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানাতে পারো। হ্যাঁ, যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, তাহলে মূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বারকে আমরা আবারও 2 ভাগে ভাগ করতেছি। নাম্বার 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, নাম্বার 2 হচ্ছে আমাদের ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা মানে পূর্ণ নাম্বার হইতে হবে। ভাই এখানে কি কোনো সাইনের ব্যাপার আছে? হ্যাঁ, এখানে একটা পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। কীরকম? পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখানে 0 থাকতে পারে, -1 থাকতে পারে, -2 থাকতে পারে, -3। অর্থাৎ দেখো 0 আছে, ভালো কথা। এখানে 1 2 3 তিনটা সংখ্যার আগে কি নেগেটিভ সাইন। ওকে, এখন আমি লিখলাম আবার 1 2 3, এদের আগে কি আমি সাইন দিয়েছি? না, সাইন না দেওয়া মানে তাদের আগে মনে মনে পজিটিভ সাইনই বোঝানো হচ্ছে না। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলোর আগে নেগেটিভ সাইনও দেওয়া থাকতে পারে, পজিটিভ সাইনও দেওয়া থাকতে পারে, কিন্তু শর্ত হচ্ছে এই সংখ্যাগুলো পূর্ণ হইতে হবে। এই সংখ্যাগুলো পূর্ণ হইতে হবে, অর্থাৎ ভগ্নাংশ হওয়া যাবে না। মনে করে এরকম হওয়া যাবে না 1.5, এটা কিন্তু পূর্ণ নাম্বার না। 3/2 এরকম হওয়া যাবে না। 1.7 এরকম হওয়া যাবে না, অর্থাৎ পূর্ণ নাম্বার হইতে হবে। তুমি এখানে 100 লিখতে পারো, 100 একটা পূর্ণ নাম্বার। তুমি এখানে লিখতে পারো -700, 700 একটা পূর্ণ নাম্বার, আগে নেগেটিভ সাইন আছে, কোনো সমস্যা নেই। নেগেটিভ সাইন দেওয়া থাকতে পারে অথবা পজিটিভ সাইন দেওয়া থাকতে পারে, কিন্তু সংখ্যাটা পূর্ণ হইতে হবে, তখন তারাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হিসেবে কাউন্ট করা হবে। এরপরে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে তুমি তো জানো লব এবং হর থাকবে, 3/2 বা 4/7 বা 9/16। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা কারা, ভগ্নাংশ কারা সেটি আমরা দেখেছি। এখন তো হচ্ছে ডান পাশে আমাদের শেষ, আমরা বাম পাশ থেকে হচ্ছে ক্লাসিফিকেশনটা করব। আমি একটু উদাহরণগুলো মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তুমি খাতার মধ্যে নোট করে নিতে পারো। আমি যেহেতু হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে হচ্ছে বাকি ক্লাসিফিকেশনটা শুরু করব। ওকে,
পূর্ণ সংখ্যার সংখ্যা দিতে গিয়ে আমরা কি বলেছিলাম, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে নাম্বার 1-এ থাকবে আমাদের 0 অর্থাৎ 0। এরপর হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার। এরপর হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বা নেগেটিভ ইন্টিজার। ওকে, তাহলে 0 ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ ইন্টিজার। 0 মানে তো তুমি চিনোই হচ্ছে এটা 0। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে সাইনটা পজিটিভ হবে, পূর্ণ নাম্বার থাকবে। এই যে মনে করো +1 +2 +3, অনেকগুলো উদাহরণ তুমি দিতে পারো। পূর্ণ নাম্বার আগে পজিটিভ সাইন। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে আমাদের সাইনটা নেগেটিভ থাকবে, অর্থাৎ -1 -2 -3, অনেকগুলো হচ্ছে তুমি উদাহরণ দিতে পারো। পূর্ণ নাম্বার দিবা, আগে নেগেটিভ সাইন থাকবে। তুমি এখানে লিখতে পারো -1000। বোঝা গেল কথা? ওকে, এখন তো হচ্ছে আমাদের বাম পাশেরগুলো শেষ, ডান পাশেরগুলো শেষ, বাম পাশেরগুলোকে নিয়ে আমরা ক্লাসিফিকেশন করবো। ওকে, তাহলে জিরোকে নিয়ে তার ক্লাসিফিকেশন হবে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আমরা ক্লাসিফিকেশন হবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আমরা ক্লাসিফিকেশন করব। তুমি যখন খাতায় নোট করতেছো তখন ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে হচ্ছে ক্লাসিফিকেশনটা শুরু করবা। আমি উপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতেছি। ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ আমাদের পজিটিভ ইন্টিজার। মনে রাখবা, ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে যারা স্বাভাবিক সংখ্যা, সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ধনাত্মক অর্থাৎ পজিটিভ সাইন যুক্ত। ঋণাত্মক কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয় না। ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ নাম্বার থাকবে, আগে পজিটিভ সাইন থাকবে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? 3 ভাগে। দেখো, নাম্বার 1 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। নাম্বার 2 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে হচ্ছে আমাদের কম্পোজিট নাম্বার। নাম্বার 3টা কি? নাম্বার 3টা তুমি নিজে বলবো এখন। বুঝা গেল? ওকে, তাহলে মৌলিক সংখ্যা হোক, যৌগিক সংখ্যা হোক, এগুলো বের হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে। তার মানে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা তারা নেগেটিভ হবে না, তারা পজিটিভই থাকবে। ওকে, এখন মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। মনে করো আমি লিখলাম হচ্ছে 2, এই 2কে 2 দিয়ে ভাগ যায়, 2কে 1 দিয়ে ভাগ যায়। আর অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ দিতে পারবা? হ্যাঁ, তুমি ভাগ দিতে পারো, বাট হচ্ছে আমাদের পূর্ণ নাম্বার আসবে না। এই যে 2কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1 আসবে, 2কে 1 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের 2 আসবে, এরকম পূর্ণ নাম্বার আসবে না। পূর্ণ নাম্বার আসতে হবে। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না, তাদেরকে বলা হয় আমাদের মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার। তাহলে 2 কি আমাদের মৌলিক সংখ্যা হবে? হ্যাঁ, 2 মৌলিক সংখ্যা হবে। এরপরে যদি বলি ভাই আমি 3, দেখো তো 3কে 3 দিয়ে ভাগ যায়, 3কে 1 দিয়ে ভাগ যায়, 3কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 3 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা। এরপরে যদি বলি ভাই আমি 4, দেখো তো 4কে 4 দিয়ে ভাগ যায়, 4কে 1 দিয়ে ভাগ যায়, আবার 4কে কিন্তু 2 দিয়েও ভাগ যায়। তাহলে দেখো তো মৌলিক সংখ্যার শর্ত ছিল যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাইতে পারবে না, কিন্তু এখানে আরও অতিরিক্ত একটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে এটা কি মৌলিক সংখ্যার শর্ত ফিল আপ করতেছে? না। তাহলে এটা কোন সংখ্যা হবে? যেই সংখ্যাটা মৌলিক হবে না কিন্তু পজিটিভ, সেটি হবে আমাদের যৌগিক সংখ্যা। বুঝা গেল? বুঝা গেল এটা?
ওকে, এরপরে কি, এরপর হচ্ছে 5। তাহলে 5কে দেখো তো 5 দ্বারা ভাগ যায়, 5কে 1 দ্বারা ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এটা কি মৌলিক সংখ্যার শর্ত ফিল আপ করতেছে? হ্যাঁ, তাহলে এটা মৌলিক সংখ্যার কাতারে তুমি বসাবা। এরপরে তুমি এখানে দিতে পারো 4, 6, 8, 9। 9 যখন আমি দিলাম, হয়তো তোমার একটু কনফিউশন জাগতে পারে। দেখো তো একটু 9-এ গিয়ে তুমি 9কে 9 দিয়ে ভাগ যায়, 9কে 1 দিয়ে ভাগ যায়, আবার কিন্তু 9কে 3 দিয়ে ভাগ যায়। মৌলিক সংখ্যার শর্ত ছিল যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, কিন্তু এখানে অতিরিক্ত আরেকটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটি মৌলিক সংখ্যা হবে না। তাহলে যে সংখ্যাটা মৌলিক হয় না সেই সংখ্যাটা কি হয়? যৌগিক হয়। এখন একটু তুমি পিছনে ফিরে তাকাও তো, যখন আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কি +1টা ছিল না? অবশ্যই ছিল। এই যে +1, পজিটিভ 1টা কি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা না? হ্যাঁ, 1 হচ্ছে পূর্ণ নাম্বার, এর আগে পজিটিভ সাইন আছে, পজিটিভ সাইনটা না দিলেও সমস্যা নেই। তাহলে 1টা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। কিন্তু দেখো তো 1-এর মধ্যে শুধুমাত্র 1 দ্বারা ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। মৌলিক সংখ্যা যখন আমরা কাউন্ট করেছিলাম তখন ন্যূনতম 2টি সংখ্যা দ্বারা ভাগ গিয়েছিল, যেমন 2 দেখো, 3 দেখো বা 5 দেখো। কিন্তু 1-এর মধ্যে ভাগ যাচ্ছে কয়টা? শুধু একটি সংখ্যা দ্বারা। তাহলে এটা মৌলিক সংখ্যার শর্ত ফিল আপ করতেছে না একদিকে। আবার যৌগিক সংখ্যা হইতে গেলে শুধুমাত্র 2টি না 2-এর অধিক সংখ্যা দ্বারা ভাগ যাইতে হয়। যেমন তুমি 9-এর দিকে তাকাও, 9 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, এরপর আবার 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 1-এর মধ্যে শুধুমাত্র 1 দ্বারা ভাগ যায়, 2টি সংখ্যা দ্বারা ভাগ যায় না মানে এটি মৌলিক না। আবার 2-এর অধিক সংখ্যা দ্বারা ভাগ যায় না মানে এটি যৌগিকও না। তাহলে 1 আমাদের মৌলিকও না, যৌগিকও না। 1কে 1 হিসাবে রাখতে হবে। 1কে কি হিসাবে রাখতে হবে? 1 হিসাবে রাখতে হবে। বুঝে গেল? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের যে সংখ্যার ক্লাসিফিকেশনটা হচ্ছে আমাদের এতটুকু যদি তুমি জানো তাহলে তোমার যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টটা অনেক বেশি মজবুত হবে। বলা যায় যে হচ্ছে আর সংখ্যা সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো নিয়ে তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অনেক সময় লাগবে। হ্যাঁ, ওকে। এখন দেখো মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে তুমি যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাবা তখন তুমি মৌলিক সংখ্যাকে একটু বেশি দেখবে, অর্থাৎ মৌলিক সংখ্যা নিয়ে বেশি কোয়েশ্চেন করা হয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিগত কোয়েশ্চেন যেগুলো ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেই কোয়েশ্চেনগুলো দেখবা যে বেশিরভাগ হচ্ছে মৌলিক সংখ্যা থেকে করা হয়েছিল। সো মৌলিক সংখ্যা নিয়ে একটু তোমাকে বেশি জানতে হবে। মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্যের প্রথমে আমরা লিখতে পারি 0 এবং 1 এই 2টি সংখ্যা মৌলিক সংখ্যা না। ওকে, দেখো তো এই যে যখন আমরা 1 পড়েছি, 1টা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা ছিল না। 0 তো অনেক আগে থেকে বাদ গেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যেই নাই। সো 0 এবং 1 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না। বলো তো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে? তোমরা এটা একটু জানাও তো আমাকে, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে হতে পারে? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে হতে পারে একটু জানো? হ্যাঁ, অনেক উত্তর দিচ্ছ, আনসার কারেক্ট আসতেছে। ওকে, বলতেছো হচ্ছে 2। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সাথে আমি আরেকটা কথা অ্যাড করে দিই এখানে, এটা হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটি হচ্ছে আমাদের 2। তোমরা যেটা আনসার করেছো সেটা, হ্যাঁ, তোমাদের আনসারটা কারেক্ট ছিল। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা প্লাস হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত? 2। বোঝা গেল কথা? এরপরে যখন আমরা 1 থেকে 100 পর্যন্ত দেখব এই রেঞ্জের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত এই সীমার মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে
25টি। কয়টি ভাইয়া? 25টি। এরপরে তোমার আরেকটি কোয়েশ্চেন হতে পারে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? এখানে মৌলিক সংখ্যা রয়েছে হচ্ছে 21টি। এগুলো একটু হচ্ছে মুখস্থ নির্ভর তথ্য, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে 0, 1 মৌলিক সংখ্যা না, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এরপরে 1 থেকে 100 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে তুমি যদি মৌলিক সংখ্যা গণনা করো 25টি মৌলিক সংখ্যা পাবা। আর 101 থেকে 200 অর্থাৎ 101 থেকে 200 পর্যন্ত এই সীমার মধ্যে মৌলিক সংখ্যা গণনা করলে এখানে 21টি মৌলিক সংখ্যা পাবা। এরপরে দেখো 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা ছিল, এই 25টি মৌলিক সংখ্যার তুমি যদি যোগফল বের করো তখন তুমি পাবা হচ্ছে 1060। কত বলছি? 1060। অর্থাৎ 1 থেকে 100 অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে, এই 25টি মৌলিক সংখ্যাগুলোকে তুমি যোগ করলে যোগফল পাবে 1060। ওকে, তাহলে ভাই আমরা তো এটাও করতে হবে 101 থেকে 200 পর্যন্ত এই সীমার মধ্যে যে মৌলিক সংখ্যা 21টি ছিল এদেরকে যোগ করলে কত পাওয়া যাবে? এই মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 3167। বোঝা গেল কথা এতটুকু? ওকে, তোমরা ভালো মতো বুঝতে পারতেছো, আমার খুবই ভালো লাগতেছে এবং যে আনসারগুলো আমি দিতে বলতেছি এবং কারেক্ট আনসার করতেছো তোমরা, ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে এই তথ্যগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই তথ্যগুলো থেকে প্রায় সময় দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ যে সকল বিশ্ববিদ্যালয়ে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে সেখানে কোয়েশ্চেন করা হয়ে থাকে। ওকে ইব্রাহিম, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ছিল? 25টি। আবার 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 21টি। এখানে আমাদের রেঞ্জ ভিত্তিক মৌলিক সংখ্যাগুলো কীরকম হয় তোমাকে আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত এখানে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, তুমি বললা 25টি। ভালো কথা। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 21টি। কিন্তু আমি যদি তোমাকে বলি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এখন তো তুমি বলবা যে ভাই এই তথ্যটা আপনি দেন নাই। দেখো এই তথ্যগুলো তোমাকে মনে রাখতে হবে। এখানে ঘর কয়টা দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1 থেকে 10। তোমরা যেই কাজটা ভুল করো সেটা 1 থেকে 10 আবার 10 থেকে 20 এরকম শুরু করো না। এটা দেখো আগে লিখেছি, তার মানে এখানে সবগুলো থাকবে বিজোড়। দেখো 1 11 21 31 41, আর এখানে ডান পাশে যারা থাকবে তাদের সাথে 0 থাকবে, অর্থাৎ এটা জোড় হবে। এখানেও দেখো এখানে সবগুলো হচ্ছে বিজোড়, এখানে ডান পাশে হচ্ছে 0 যুক্ত, আর ডান পাশেরগুলো হবে জোড়, বাম পাশেরগুলো হবে বিজোড়। অর্থাৎ দুইটি সংখ্যা বারবার রিপিট করা যাবে না। এরকম 101 টু 110, আবার এখানে 110 টু 120 লিখে দিলা, আবার 120 এখানে লিখে দিলে, এরকম কিন্তু কাউন্ট করলে তোমার ভুল হবে আনসারটা। বুঝা গেল কথা? ওকে, তাহলে দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে? এটার জন্য এই যে 1 থেকে 100 পর্যন্ত যে 10টি ঘর, 10টি ঘরের জন্য তুমি 10টা ডিজিট মনে রাখবা। তুমি অনেকগুলো নাম্বার মুখস্থ রাখো না তোমার বাবা মা ভাই বোনের, হ্যাঁ তুমি যে নাম্বারগুলো মনে রাখো সেই নাম্বারগুলো হচ্ছে 11 ডিজিটের হয়, কিন্তু এখানে আরও একটা ডিজিট কম, তোমার জন্য আরও সহজ না? হ্যাঁ, তাহলে এখানে আমরা 10টা ডিজিট মনে রাখবো মোবাইল নাম্বারের মতো করে। দেখো 4 4 2 2 3 2 2 3 2 1, এটা হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে 10টা ঘর, 10টা ঘরের জন্য 10টা ডিজিট। ভাই এটাও মনে থাকবে না। এটা মনে রাখার জন্য আমি একটু বলি, তুমি যখন কোনো একটা যুদ্ধে যাবা বড় ধরনের তলোয়ার নিয়ে যাইতে হবে, তাহলে বড় তলোয়ার মানে হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যা মানে কি 4। একটা তলোয়ার নিলে তো হবে না, একই রকম মনে করো তুমি 2টা তলোয়ার নিলা, তাহলে 4 4 বড়। এখন যুদ্ধ করতে গিয়ে হচ্ছে তলোয়ারের অর্ধেক ভেঙে গিয়েছে, তাহলে কত হলো? 2 2 হলো, তাহলে 4 4 2 2। এখন যখন অর্ধেক ভেঙে গিয়েছে, তোমার হয়তো মনোবল কি ভেঙে গিয়েছে, তুমি আরেক ধরনের তলোয়ার বের করবা, সেই তলোয়ারটাতে একটু ভিন্ন হবে, সেই তলোয়ারটা হচ্ছে আমাদের 3। বুঝে গেল কথা? এরপরে হচ্ছে 2 2টা আবার রিপিট করে দিব, অর্থাৎ ভাঙা তলোয়ারগুলো তো তোমার সাথেই থাকবে। এরপরে হচ্ছে 3 3 এর থেকে 1 কম 2 2 থেকে 1 কম হচ্ছে 1। তুমি যখন একটু প্র্যাকটিস করবে এগুলো হয়ে যাবে। তুমি ওটা মনে রাখতে পারো যে আমি প্রথমে যুদ্ধে যাওয়ার জন্য হচ্ছে বড় ধরনের সংখ্যা নিয়ে যাব, অর্থাৎ 4 4 তলোয়ার ভেঙে যাবে 2 2, এরপরে ভিন্ন তলোয়ার নিতে হবে 3, সাথে হচ্ছে 2 2 যেগুলো থাকবে এগুলো রিপিট করে দিবে, এরপরে 3 2 1। তার মানে হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা থাকবে 4টি, 11 থেকে 20 এখানে মৌলিক সংখ্যা থাকবে 4টি, অর্থাৎ তুমি এই সংখ্যাগুলো সিরিয়ালি সাজিয়ে এখানে বসাই দিবা। এরপরে রয়েছে আমার 2 2,
এরপরে রয়েছে হচ্ছে 3, এরপরে রয়েছে হচ্ছে আমার 2 2, এরপরে রয়েছে হচ্ছে 3 2 1। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি 61 থেকে 70 কয়টি মৌলিক সংখ্যা, তুমি 10টা ডিজিট লিখে দিবা, কয় নাম্বার করে ছিল সেটা একটু দেখবা, তুমি বলে দিবা যে এখানে 2টি মৌলিক সংখ্যা ছিল। বুঝে গেল কথা এতটুকু? তাহলে এখানে কি আমাদের সিরিয়ালটা মেনটেন করতে বলছে 4 4 2 2 3 2 2 3 2 1। এই যে দেখো 4 4 2 2 3 2 2 3 2 1, অর্থাৎ 91 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা জিজ্ঞেস করা হলো? একটি। 51 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 2টি। এখন আমি যে বলেছিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এখন তুমি একটু নিজে গণনা করো তো, পাও কিনা দেখো তো। 4 4 আর 4 হচ্ছে 8, 8 আর 2 10, 12, 12 আর 3 15, 17, 19, 22, 24, 25 পাওয়া গেল না? হ্যাঁ, ওকে। তাহলে ভাইয়া এখানে আমরা সিরিয়ালটা কীভাবে মেনটেন করবো? এটা আরও বেশি সহজ। দেখো, এটা আমরা শুরু করবো, তাহলে হচ্ছে একটা বড় ধরনের সংখ্যা নিয়ে শুরু করতে হবে না? হ্যাঁ, 4 দিয়ে শুরু করবো এটার মতো। এখানে মনে রাখবা যে এখানে 41, কি 41, এই 41টা উল্টিয়ে, অর্থাৎ এখানে যে আমাদের ডিজিটগুলো ছিল, ডিজিটগুলো হচ্ছে আমাদের স্থান পরিবর্তন করে শেষে বসাই দিবা। এখানে 4 1, তাহলে এখানে লিখবো আমি 1 4, অর্থাৎ 1টা আগে আসছে, 4টা পরে গেছে। এখন দেখো তো 2টা 2টা 4টা শেষ, আর কয়টা তোমার মনে রাখতে হচ্ছে? 6টা না? দেখো তো এখানে 2টা এখানে 2টা, তাহলে 4টা শেষ, আর 6টা মনে রাখতে হচ্ছে। 6টা দেখো, এখানে একটা মনে রাখবো হচ্ছে 131, আর একটা মনে রাখবো 222। তাহলে এখানে 3 এখানে 3 6, 6 আর 2 8, 8 আর 2 হচ্ছে 10। 41 দিয়ে শুরু করেছিল, সেখানে যে ডিজিটগুলো ছিল তাদেরকে স্থান পরিবর্তন করে দিয়েছো, তাহলে 41 14, আর বাকি আছে 6টা। একটা হচ্ছে আমাদের 131, অন্যটি হচ্ছে আমাদের 222। ওকে, 131, অন্যটি হচ্ছে কত? 222। এখন তুমি সিরিয়াল মেনটেন করে বসিয়ে দাও। এখানে হচ্ছে 4, দেখো সর্বপ্রথম, এরপরে হচ্ছে আমাদের 1, এরপরে হচ্ছে আমাদের 1 3 1, এরপরে 2 2 2, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে 4। ওকে, এখন তোমাকে যদি বলি আমি 151 থেকে 160 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 2টি। তুমি কীভাবে মনে রাখবে? 41, এরপরে তুমি ডিজিটগুলো এক্সচেঞ্জ করে দিবা 1 4, এরপর 131 222, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম করে বসবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, এখানে 10টাই তো ছিল। এখন একটু তুমি নিজে বলো তো 101 থেকে 200 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা ছিল? 21। তাহলে এখানে 21 পাও কিনা? 4 4 আর 1 5, 6 6 আর 3 9, 10 12 14 16 17, 17 আর 4 কত? 21। তাহলে এইখানে পাওয়া গেল টোটাল হচ্ছে আমাদের কয়টি? এখানে পাওয়া গেল হচ্ছে আমাদের 25টি। আমি একটু এইভাবে লিখি, এখানে পাওয়া গেছে 25টি, আর এখানে পাওয়া গেছে কয়টি? 21টি। আর এখানে আমাদের কোনটা মনে রাখা ফরজাইন? এটি মনে রাখা কিন্তু ফরজাইন। এটা জানলে তোমার কিন্তু আর কোনো কিছু লাগে না। হ্যাঁ, এটা এখানে আমাদের এটা জানা লাগবে। ওকে, বুঝে গেল? এতটুকু তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এনাফ। ওকে, এই ঠিক আছে, সবাই কারেক্ট আনসারে দিচ্ছে, অনেকে হচ্ছে আগে থেকে জানো এটা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। জানা থাকলে এটা অবশ্যই ভালো দিক। হ্যাঁ, আচ্ছা, এটি হচ্ছে আমাদের সি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ, সম্পূর্ণ নতুন ব্যাচ। তোমরা যারা এইচএসসি মোটামুটি শেষ করার পথে রয়েছে, কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে, আর তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইমার রয়েছে, ফার্স্ট টাইমার হোক সেকেন্ড টাইমার হোক, তোমরা সবাই হচ্ছে এই ব্যাচে যুক্ত হতে পারবো। আমাদের যেটি সি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ ছিল, সি ইউনিট সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ ছিল, সেখানে হচ্ছে আমাদের 200+ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যুক্ত হয়েছে। আর সেখানে হচ্ছে সিলেবাসটা হচ্ছে আমাদের 70% হ্যাঁ শেষ করানো হয়েছে। সো আমরা এই ব্যাচে ভর্তিটা বন্ধ ঘোষণা করেছি, যেহেতু এখানে সিলেবাসটা মোটামুটি শেষ, 70% শেষ। সো তোমরা যারা যুক্ত হবা নতুন করে, তুমি ফার্স্ট টাইমারও হতে পারো, সেকেন্ড টাইমারও হতে পারো, তুমি এই ব্যাচটিতে যুক্ত হতে পারবে। এটা আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ, অর্থাৎ এই ব্যাচটিতে এখনো লাইভ ক্লাস অনুষ্ঠিত হয় নাই। তোমরা সবাই যুক্ত হওয়ার পরে হচ্ছে আমরা সবাই মিলে লাইভ ক্লাসগুলো করব। আর আমাদের থেকে তুমি যে সুবিধাটা পাবা সেটি হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের, এগুলো আমরা এই বছরে আবার আপডেট করে নিয়েছি। এখানে সম্পূর্ণ সিলেবাস আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, অর্থাৎ ওয়েবসাইট আমরা একটা রেকর্ড আকারে দিয়ে দিই। এখানে হচ্ছে তুমি 80টি ক্লাস পাবা। তুমি যদি এই কোর্সটিতে যুক্ত হও সেক্ষেত্রে তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটের যখন অ্যাক্সেস পাবা তুমি ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করতে পারবে, একদম সিরিয়াল ওয়াইজ সেখানে ক্লাসগুলো রয়েছে। আর এখানে A to Z অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস কিন্তু কভার করা রয়েছে। আর তুমি ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা টপিকের নিচে এখানে এক্সাম অ্যাড করা আছে, তুমি প্রত্যেকটা টপিক ক্লাস করার পরে তুমি এক্সাম দিতে পারবা।
এর পরবর্তীতে হচ্ছে তুমি প্র্যাকটিস করার জন্য তো একটা বই প্রয়োজন, সেই জন্য আমরা একটানা তোমাদেরকে 3টা বই দিব। আমাদের একটি হচ্ছে সিইউ বিবিএ ক্রেকার, দেখা যায় কি না আমি জানি না, সিইউ বিবিএ ক্রেকার, এটি হচ্ছে আমাদের একটা বই, এটি হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ বই। হ্যাঁ, এটা আমাদের টাইপ ওয়াইজ বই। এর পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটি প্র্যাকটিস বুক থাকবে, প্র্যাকটিস বুক থাকবে একটি। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমাদের একটি হচ্ছে মডেল টেস্ট থাকবে, অর্থাৎ তুমি মডেল টেস্ট দিবে এখানে। বোঝা গেল কথা? তাহলে এখান থেকে তুমি 3টা বই পাবা আমাদের তরফ থেকে। নাম্বার 1 হচ্ছে সিইউ বিবিএ ক্রেকার, এটি হচ্ছে আমাদের একটি টাইপ ভিত্তিক বই। এর পরবর্তীতে হচ্ছে আমাদের একটি প্র্যাকটিস বুক, এর পরবর্তীতে হচ্ছে মডেল টেস্ট বুক। অর্থাৎ সিইউ বিবিএ ক্রেকার যে বইটি রয়েছে এটা টাইপ ওয়াইজ তুমি প্র্যাকটিস করবে, এর পরবর্তীতে হচ্ছে তুমি প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস বুকটা নিবা, এর পরবর্তীতে হচ্ছে তুমি এক্সাম দেওয়ার জন্য মডেল টেস্ট বুকটা, অর্থাৎ এক্সাম দিতে পারবে এই বই থেকে। আর এক্সাম এখানে 40টি, যদিও হচ্ছে এর পরবর্তীতে তুমি দেখতে পাবো যে অনেকগুলো এক্সাম আমরা ফাইনাল মডেল টেস্ট দিবা, তোমরা ফাইনাল মডেল টেস্টটা এখনো অ্যাড করা হয়নি। সো এখানে হচ্ছে আমাদের পরীক্ষার সংখ্যাটা আরও বাড়বে। আর হচ্ছে লাইভ ক্লাস 85টি, লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা আবারও সিলেবাস শেষ করাবো, অর্থাৎ আমাদের মাধ্যমে তুমি 3বার সিলেবাস শেষ করতে পারবে। একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে একবার, লাইভ ক্লাসের মাধ্যমে আরেকবার, আর পরীক্ষার 1 মাস আগে আমরা আবার হচ্ছে ম্যারাথন আকারে হচ্ছে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, অর্থাৎ প্রত্যেকটা টপিক কভার করে থাকি, 3টা টপিক একসাথে বা 2টা টপিক একসাথে এইভাবে। আর আলহামদুলিল্লাহ বিগত 2 সেশন অর্থাৎ পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে প্রশ্ন করা হয়েছিল, সেখানে আমাদের প্রথম যেই সেশন অর্থাৎ পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে, সেখানে 226 জন শিক্ষার্থী চান্সপ্রাপ্ত ছিল। আর এই সেশনে অর্থাৎ এর পরবর্তী যে সেশনটা, যারা সেকেন্ড টাইমার হিসেবে রয়েছে, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে এই সেশনটাতে, সেখানে 355 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চান্সপ্রাপ্ত হয়েছে, যেখানে কিন্তু তৃতীয় 3 বিভাগের 3টা চতুর্থ স্থান সহ ষষ্ঠ, অষ্টম, দশম 1 থেকে 50-এর ভিতরে আমাদের থেকে 26 জন ছিল। সো তোমরা যারা যুক্ত হবা এবং তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করতে চাও, তোমরা সম্পূর্ণ নতুন ব্যাচ জিও সি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটিতে যুক্ত হতে পারবা। আর আমাদের এই ব্যাচটির রেগুলার ফি হচ্ছে 2500 টাকা। আর তোমরা যেহেতু এক্সাম শেষের দিকে, এটা খুব কম সময় পর্যন্ত থাকবে 2000 টাকাটা, তোমরা 2000 টাকা দিয়ে এই কোর্সটাতে যুক্ত হতে পারবা। আর 09854666832 এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করে তুমি যুক্ত হতে পারবা, অথবা এটাতে বিকাশ এবং নগদ 2টা সিস্টেমই রয়েছে, সেখানে 2000 টাকা সেন্ড মানি করে সরাসরি যুক্ত হতে পারবা। যুক্ত হয়ে তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটার লাস্ট 3 ডিজিট অথবা 2 ডিজিট দিয়ে দিলে তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস সহ অর্থাৎ বাকি যে কাজগুলো রয়েছে সেই বাকি কাজগুলো সম্পন্ন করা হবে আর কি। হ্যাঁ, ওকে। বিগত সালে আলহামদুলিল্লাহ বলেছি, এইখানে পরিসংখ্যাটা আমি তো বলেছি। আর আমাদের হচ্ছে ইউনিক স্কুলের পেজে এবং আমাদের গ্রুপে প্রায় শিক্ষার্থীরা হচ্ছে ভিডিও দেওয়া রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলও। তোমরা ইউটিউব চ্যানেলটাতেও হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা, ইউনিক স্কুল লিখলে হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে আমরা ছিলাম হচ্ছে মৌলিক সংখ্যার সেখানে। এর পরবর্তী হচ্ছে মৌলিক দ্বিজোট এবং হচ্ছে মৌলিক ত্রিজোট, অর্থাৎ মৌলিক দ্বিজোট কি এবং মৌলিক ত্রিজোট কি। মৌলিক দ্বিজোট মানে হচ্ছে আমাদের যদি পরপর 2টি ক্রমিক মৌলিক সংখ্যার অন্তর 2 হয়। কিভাবে? মনে করো আমি নিলাম হচ্ছে 3, এরপরে নিলাম 5, 2টাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন তাদের অন্তর করলে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ 5 - 3, তাহলে আমাদের 2 হয়। তাহলে দেখো 3 এটাও মৌলিক সংখ্যা, 5 এটাও মৌলিক সংখ্যা, পরপর 2টি মৌলিক সংখ্যা হইতে হবে এবং তাদের অন্তর কত হইতে হবে? 2 হইতে হবে। তখন তুমি বলতে পারবা 3,5 এটা একটা মৌলিক দ্বিজোট। মৌলিক ত্রিজোট মানে কি? মৌলিক ত্রিজোট মানে এখানে 3টা থাকবে, 3টা থাকবে মানে হচ্ছে পরপর 3টা, মানে তুমি লিখতে পারো 3, 5, 7। এখন কি ভাই আগের মতো তাদের অন্তর 2 হইতে হবে? হ্যাঁ, দেখো 7 থেকে 5কে বাদ দাও, তুমি কত পাও? 2। এরপর 5 থেকে 3 বাদ দাও, কত পাও? 2। তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে আমাদের অন্তর আসতেছে 2 করে, এবং আমরা যাদেরকে নিয়েছি 3টাই হচ্ছে আমাদের মৌলিক, আর তারা হচ্ছে পরপর ক্রমিক মৌলিক। দেখো 3 এর পরে কিন্তু 4 কিন্তু মৌলিক না, 5 মৌলিক, 6 কিন্তু মৌলিক না, 7 মৌলিক, তাহলে এটা ক্রমিক মৌলিক। তাহলে 3, 5, 7 এগুলো হচ্ছে পরপর আমাদের ক্রমিক মৌলিক সংখ্যা, যাদেরকে অন্তর করলে সবসময় 2 পাওয়া যায়। এরকম যদি 3টা একসাথে থাকে তখন তাকে বলা হয় মৌলিক ত্রিজোট, আর যদি 2টা একসাথে থাকে তখন তাকে বলা হয় মৌলিক দ্বিজোট। ওকে, এরপরে দেখো পজিটিভ আর নেগেটিভ নাম্বার, এগুলো হচ্ছে তুমি সাইন দিয়েও হিসাব করতে পারো, নাম্বার দিয়ে হিসাব করতে পারো। যেমন পজিটিভ ইন্টু পজিটিভ আমি তোমাকে 2-3টা করে দিচ্ছি, বা এগুলো তুমি হোমওয়ার্ক হিসাবে করে নিবা। পজিটিভ ইন্টু পজিটিভ মানে তুমি +3 এর সাথে
+3 তুমি গুণ করতেছো, তাহলে কত পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে 3 তারিখে 9, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এটাও কিন্তু অনেকেই বুঝো না, দেখো আমি একদম বেসিক কনসেপ্ট থেকে বোঝাচ্ছি। যখন প্লাসের সাথে প্লাস গুণন, মাইনাসের সাথে মাইনাস গুণন, যখন আমাদের সাইনগুলো একই ধরনের থাকবে সবসময় ফলাফল আসবে পজিটিভ। তুমি কীভাবে মনে রাখতে পারো? দুইটা পজিটিভ মানে আমি যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে তুমিও কাজ করতে যাচ্ছ, তাহলে ভালো ফলাফল আসবে। এই যে প্লাস প্লাস, তাহলে দুইটা প্লাস। এখন আমি বলতেছি যাব না, তুমিও বলতেছো যাবা না, তাহলে এক প্রকার কাজটা হলো না, সেটাও কিন্তু ভালো। এখন তুমি যদি চলে যাও, আমি যদি না যাই, অর্থাৎ মনে করা হচ্ছে আমি তুমি চলে যাচ্ছ পজিটিভ, এরপর হচ্ছে আমি যাচ্ছি না নেগেটিভ, তাহলে দুইজন দুই ধরনের, তাহলে ফলাফলটা আসবে কি নেগেটিভ। তাহলে পজিটিভ হোক নেগেটিভ হোক, যদি আমাদের দুইটা সাইন একই ধরনের থাকে তাদেরকে গুণ করলে সবসময় ফলাফল আসবে পজিটিভ। আর একটা যদি পজিটিভ হয়, অন্যটা যদি নেগেটিভ হয়, তখন ফলাফল আসবে নেগেটিভ। বোঝা গেল কথা? এখন পজিটিভ এবং নেগেটিভ সাইনটা পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে। যেমন আমি নেগেটিভ সাইনটা এখানে আগে দিলাম, এরপর পজিটিভ সাইনটা পরে দিলাম, সেখানেও কিন্তু আমাদের ফলাফল আসবে কি মাইনাস। এটা অবস্থানের উপর নির্ভর করে না, তোমাকে দেখতে হবে যে আমাদের সাইনগুলো হচ্ছে ভিন্ন কিনা। 30 মিনিট লাগবে, 30 মিনিট। সাইনগুলো হচ্ছে আমাদের ভিন্ন রকম কিনা। এখানে দেখো সাইনগুলো একই ধরনের, তাহলে ফলাফল পজিটিভ। সাইনগুলো মাইনাস হইলেও হচ্ছে একই ধরনের দুইটা, তাহলে ফলাফল পজিটিভ। এখানে সাইন দুইটা ভিন্ন, এখানে সাইন দুইটা ভিন্ন, তাহলে ফলাফল নেগেটিভ। তাহলে দেখো এখানে 3, এখানে 3, এখানে বলা হচ্ছে দুইটাই পি। দুইটাই পি মানে হচ্ছে দুইটা পজিটিভ যুক্ত, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমাদের ফলাফল হচ্ছে আসবে পজিটিভ। আর 3 তারিখে হচ্ছে 9। এখানে হচ্ছে ফলাফল কোন ধরনের আসবে সেটি হচ্ছে আমাদের মেইন কথা। এর পরবর্তীতে দেখো একটা পজিটিভ, অন্যটা নেগেটিভ। যেমন মনে করো এটা +3 ইন্টু অন্যটা হচ্ছে আমাদের -3। বোঝা গেল কথা? তাহলে এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তাহলে ফলাফল আসবে নেগেটিভ। আর এখানে আসবে হচ্ছে আমাদের 9। বোঝা গেল? এরপরে নেগেটিভ ইন্টু পজিটিভ। নেগেটিভ ইন্টু পজিটিভ মানে আগে -3 ইন্টু এরপর হচ্ছে পরে হচ্ছে পজিটিভ যুক্ত আমি দিলাম 3, তাহলে একটা হচ্ছে নেগেটিভ একটা পজিটিভ, তাহলে ফলাফল আসবে নেগেটিভ। এখানে হচ্ছে 9। তোমাকে এখানে আনসারও দিয়ে দেওয়া হয়েছে, এখানে ফলাফল আসবে পজিটিভ। হ্যাঁ, পজিটিভ আসে নাই, আসছে। এখানে ফলাফল আসবে নেগেটিভ, নেগেটিভ আসে নাই, আসছে। এখানে ফলাফল আসবে নেগেটিভ, নেগেটিভ আসে নাই, আসছে। তাহলে বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলো তুমি ফিল আপ করতে পারবা। ভাগ হোক গুণ হোক, তুমি দেখবা যে হচ্ছে আমাদের সাইন একই ধরনের আছে কিনা এবং সাইন ভিন্ন ধরনের কিনা। বুঝে গেল কথা? ওকে। এরপর হচ্ছে আমাদের ধারাবাহিক সংখ্যা, অর্থাৎ কনসিকিউটিভ নাম্বার। ধারাবাহিক সংখ্যা কারা? ধারাবাহিক সংখ্যা মানে হচ্ছে আমাদের, ধারাবাহিক সংখ্যা মানে হচ্ছে আমাদের দেখো 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, এরপরে হচ্ছে তুমি 8, 9, 10 এভাবে বলতে পারো। তাহলে এরা কি ধারাবাহিক সংখ্যা না? হ্যাঁ, 1 এর পরে 2 হয়েছে, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6। ওকে। এখন তো সবসময় তো তোমাকে বলবে না যে তুমি পরবর্তী সংখ্যাগুলো ধারাবাহিকভাবে তুমি সাজাও, এরকম বলে দিবে না। তোমার আননোন সিরিজে দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমি কি করব? তখন তুমি যে প্রথম সংখ্যা সেটাকে x ধরে নিবা। প্রথম সংখ্যাটাকে কি ধরে নিবা? x। প্রথম সংখ্যাকে x ধরে নিবা। তাহলে দেখো তো, মনে করো আমি x ইকুয়াল এই জায়গার জন্য 1 ধরলাম। তাহলে 1 যদি x হয়, এরপরে কত হচ্ছে 2, তাহলে x এর সাথে কত যোগ করতে হবে? 1, অর্থাৎ x + 1, 1 + 1 মানে 2। এরপরে তুমি যদি 3 তে যাও, তাহলে আমাদেরকে করতে হবে x + 2। কেন? 1 + 2 মানে হচ্ছে 3 আসতেছে। এরপরে হচ্ছে x + 3, এরপরে হচ্ছে x + 4, এভাবে। বোঝা গেল কথা এতটুকু? তাহলে আমরা প্রথম যে এখানে তো 1 দেওয়া থাকবে এরকম না, অন্য কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে, সেটাকে আমরা x ধরে নিব। এর পরবর্তী সংখ্যা x + 1, x + 2, x + 3, x + 4, x + 5, এভাবে। এটা আমাদের আননোন সিরিজ, অর্থাৎ যখন আমাদের সিরিজটা অজানা থাকবে, যখন আমাদেরকে নতুন করে বানাইতে হবে, তখন আমরা এটা দিয়ে শুরু করব। আর যদি বলো যে তোমাকে 6 এর পরবর্তী ধারাবাহিক সংখ্যাগুলো লিখো, তুমি তো 6, 7, 8, 9 এভাবে তুমি সাজাবা। বুঝে গেল? ওকে। এখন ধারাবাহিক সংখ্যার একেবারে হচ্ছে আমরা বিস্তারিত বোঝার সুবিধার্থে আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। দেখো, কনসিকিউটিভ পজিটিভ নাম্বার, কনসিকিউটিভ নেগেটিভ নাম্বার, কনসিকিউটিভ ইভেন নাম্বার, কনসিকিউটিভ অড নাম্বারস, কনসিকিউটিভ প্রাইম নাম্বারস। কনসিকিউটিভ পজিটিভ নাম্বারস মানে কি? অর্থাৎ ধারাবাহিক ধনাত্মক সংখ্যা। ধারাবাহিক ধনাত্মক সংখ্যা মানে তুমি যদি +1 থেকে শুরু করো, দেখো এখানে পজিটিভ আছে, পজিটিভ মানে এখানে পজিটিভ সাইন থাকতে হবে। এখন কোন সংখ্যার আগে পজিটিভ সাইন যদি সরাসরি দেওয়া না থাকে, সেটিও কিন্তু মনে মনে পজিটিভ বোঝায়। ওকে। তাহলে এখানে আমরা লিখতে পারি +1, +2, +3, +4, +5, এভাবে। ওকে। তুমি যদি এখানে শুধুমাত্র যদি 1, 2 হিসেবে লিখে যাও, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। 1, 2, 3, 4,
5 6 এভাবে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ সংখ্যাগুলোর আগে সাইন দেওয়া না থাকা মানে পজিটিভ সাইনে বোঝাচ্ছে। এখন কনসিকিউটিভ নেগেটিভ নাম্বারস। কনসিকিউটিভ নেগেটিভ নাম্বারস মানে কি? কনসিকিউটিভ নেগেটিভ নাম্বারস মানে হচ্ছে আমাদের এখানে নেগেটিভ থাকবে আর ধারাবাহিক হবে। বুঝে গেল? আমি লিখতে পারি, মনে করা হচ্ছে -4 -3 -2 -1 এভাবে। দেখো -4 -3 -2 -1 আমি ধারাবাহিকভাবে লিখলাম এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ যুক্ত। এরপর হচ্ছে কনসিকিউটিভ ইভেন নাম্বার, অর্থাৎ ধারাবাহিক জোড় সংখ্যা। ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে আমাদের জোড়, ধারাবাহিক জোড় সংখ্যা। ধারাবাহিক জোড় সংখ্যা মানে তুমি 2 দিয়ে যদি শুরু করো তাহলে 2 এর পরে কি তুমি 3 লিখতে পারবা? না, 4 লিখতে হবে। তাহলে 2 4 6 8 10, বাকিগুলো তুমি ইজিলি লিখতে পারবা। বুঝে গেল কথা? এরপরে দেখো কনসিকিউটিভ অড নাম্বারস মানে হচ্ছে ধারাবাহিক বিজোড় সংখ্যা। তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে তুমি 1 তো বিজোড় সংখ্যা, 1 এর পরে কি 2 লেখা যাবে না? 2 টা হচ্ছে জোড়, সো 3, এরপর হচ্ছে 5 7 9 11 13 এভাবে লিখতে পারো। ধারাবাহিক বিজোড় সংখ্যা। অড মানে কি? অড মানে হচ্ছে আমাদের বিজোড়। এরপরে দেখো কনসিকিউটিভ প্রাইম নাম্বারস মানে ধারাবাহিক মৌলিক সংখ্যা। ওকে, ধারাবাহিক কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা জানিতে হচ্ছে 0,1 মৌলিক সংখ্যা না, তার মানে 2 দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো 2, এরপরে লিখতে পারি 3 5 7 এভাবে লিখে যায় কিনা? হ্যাঁ, কারণ 0,1 মৌলিক সংখ্যা না, 2 হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 2 দিয়ে শুরু করতে হবে। 2 এর পরে 3 3 এর পরে 5 5 এর পরে 7, অর্থাৎ এটি হচ্ছে আমাদের কনসিকিউটিভ প্রাইম নাম্বারসের সিরিজ। সো আমাদের ধারাবাহিক জোড় সংখ্যা হোক, ধারাবাহিক বিজোড় সংখ্যা হোক, ধারাবাহিক জোড় সংখ্যা, ধারাবাহিক বিজোড় সংখ্যা, ধারাবাহিক মৌলিক সংখ্যা কিভাবে শুরু করতে হবে এবং তারা কিভাবে সিরিয়াল মেনটেন করবে সেটা আমরা এখন বুঝতে পেরেছি। সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও তো। সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। ওকে, বুঝেছ সবাই? ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের রোমান সংখ্যা গণনা পদ্ধতি, অর্থাৎ যে আমরা 1 2 3 4 গুলো আমরা এখন বলতেছি সেগুলো কিন্তু রোমান আকারে কিন্তু তাদেরকে এভাবে বোঝানো হতো না, ইংরেজির কিছু প্রতীক অক্ষর দ্বারা হচ্ছে তাদেরকে পরিমাপ করা হতো। এই রোমান গণনা পদ্ধতিটা আমি যেভাবে লিখি তুমি এইভাবে লিখলে আশা করি তুমি ভালো মনে রাখতে পারবা। এটা আমি লিখবো হচ্ছে মেডিকেল জেভিয়ার, তবে হচ্ছে আমি অক্ষরটা প্রথম অক্ষরটা বড় লিখতেছি, এরপর হচ্ছে এর পরের অক্ষরটা ছোট লিখতে পারো এবং নিচে লিখবে এটা এভাবে মে ডি, এর পরবর্তীতে এ এল, মেডিকেল এতটুকু। এরপর হচ্ছে জেভিয়ার, জেভিয়ারটা দেখো এক্স, এটা হচ্ছে আলাদা ওয়ার্ড, ই এখানে একটু ভিন্ন, ভি আইটা হচ্ছে আমাদের একটু উপরে রাখতে হবে আর আরটা হবে নিচে এইভাবে। তাহলে এটা হচ্ছে মেডিকেল জেভিয়ার। প্রথম অক্ষরটা হচ্ছে উপরে লিখবো এই যে বড়, এরপরে তুমি এর পরের অক্ষর যেটা থাকবে অর্থাৎ এম ই, ইটা হচ্ছে তুমি ছোট হাতের লিখতে পারো অথবা নিচেও লিখতে পারো, তুমি যেভাবে মনে রাখতে পারো। এরপরে ডি, এর পরের অক্ষর হচ্ছে আই, তাহলে আইটা হচ্ছে ছোট লিখেছি, জি এটা হচ্ছে আমাদের ছোট, এর পরবর্তীতে হচ্ছে এল, তাহলে এটা একটা ওয়ার্ড। এর পরবর্তীতে আরেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের জেভিয়ার। এক্স, তাহলে এটা বড় দিয়ে শুরু করতে হবে, ই তাহলে এটা ছোট, ভি আই এখানে একটু ভিন্ন, দুইটাই হচ্ছে আমাদের বড়, আরটা হচ্ছে ছোট। তাহলে এটা কি দ্বারা কি বোঝায় ভাইয়া? এই যে আমাদের রোমান গণনা পদ্ধতিতে এম দ্বারা বোঝায়, এম দ্বারা তুমি চাইলে হচ্ছে মোটা মনে রাখতে পারো, অনেক মোটা, মোটা মানে হচ্ছে 1000। ওকে, এর পরবর্তীতে এই যে তুমি যেগুলো হচ্ছে নিচে ছোট হাতের লিখেছো এগুলোর কিন্তু মান নাই। বুঝে গেল কথা? তাহলে মান থাকবে ডি এর। ডি তুমি দেখো তো, তুমি এখন অনেক কিছু কল্পনা করতে পারো, বাট আমি এটা এইভাবে মনে রাখি, 500 আকারে মনে রাখি, এখানে ডি আছে 100-এ, তুমি 600-ও বলতে পারো চাইলে এটা যুক্তি মিলানোর জন্য, বাট তুমি মনে রাখার জন্য এটা বলতে পারো হচ্ছে 500। সো ডি মানে হচ্ছে 500। আর মেডিকেলের এখানে যেগুলো হচ্ছে আমাদের তৈরি হবে, এই যে দেখো 1000 থেকে অর্ধেক হয়ে 500 হয়ে গিয়েছে। আর সি মানে মনে রাখতে পারো তুমি সেঞ্চুরি, সেঞ্চুরি মানে হচ্ছে আমাদের 100। ওকে, তাহলে এখন 100-এর অর্ধেককে, 100-এর অর্ধেক হচ্ছে আমাদের 50। বোঝা গেল কথা? তাহলে আমি আবারও দেখো, এম মানে তুমি সবচেয়ে মোটা মনে করো 1000, এরপরে ডি অর্ধেক হবে 500, সি মানে সেঞ্চুরি মানে হচ্ছে আমাদের 100, এল মানে হচ্ছে 100-এর অর্ধেক মানে হচ্ছে আমাদের 50। ওকে, আর এক্স, এক্সের মানটা তো তোমরা সবাই জানো, এটা 10, তাহলে এটার তো মান নাই। ভি, ভি এর মানটা হচ্ছে 10-এর অর্ধেক কত হয়ে যাবে 5, এর পরবর্তীতে আই এর মানটা হচ্ছে আমাদের 1। এতটুকু যদি তুমি মনে রাখো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। ওকে,
বুঝে গেল কথা? এটি হচ্ছে আমাদের রোমান গণনা পদ্ধতি। তোমাকে বলবে যে হচ্ছে আমাদের রোমান প্রতীকের এম দ্বারা কত বোঝায়, ডি দ্বারা কত বোঝায়, সি দ্বারা কত বোঝায়, এল দ্বারা কত বোঝায়, এক্স দ্বারা কত বোঝায়, ভি দ্বারা কত বোঝায়, আই দ্বারা কত বোঝায়, এভাবে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যে মৌলিক ধারণা ছিল এই টপিকের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আসলে এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন করা হয়ে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব। দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল 1 থেকে 11-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 23-24 সেশনে এসেছিল। তাহলে আমরা শিখেছিলাম এইভাবে 1 থেকে 10 এখানে মৌলিক সংখ্যা কয়টি, 11 থেকে হচ্ছে আমাদের 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, এভাবে শিখেছিলাম না? হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা ছিল, এর পরবর্তীতে 11 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা ছিল। এখানে আমি বলেছিলাম তোমাকে 10 ডিজিটের একটি নাম্বার মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। এখন তুমি নিজে ভেবে দেখো, 1 থেকে 10 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 4, অর্থাৎ 4টি। তোমাকে কিন্তু একেবারে সহজ করে দেয় নাই, তারা বলেছে হচ্ছে 1 থেকে 11। হ্যাঁ, 1 থেকে কিন্তু 10 না, এটা কিন্তু অনেকে হচ্ছে 4টা দাগিয়ে দেয়, কিন্তু হবে না। এই যে 1 থেকে 10 এখানে কয়টা, এখানে হচ্ছে আমাদের 4টা। আবার 11 নিজেও কিন্তু একটা মৌলিক সংখ্যা না, 11-এর মধ্যে 11 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। সো 11ও একটি মৌলিক সংখ্যা। তাহলে টোটাল কয়টা হইল? টোটাল হইল আমার 5টা। তাহলে আমার 1 থেকে 11-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকবে? 5টি মৌলিক সংখ্যা থাকবে। ওকে, জাহিদ ভাইয়া সহ অনেকে আনসার দিয়েছে এখানে, আসনোবা পারি। ওকে, হ্যাঁ 5টি। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 23-24 সেশনে এসেছিল। এরপরে দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে এসেছিল। তাহলে অমূলদ সংখ্যা কারা হয়? অমূলদ সংখ্যা হচ্ছে আমাদের যাদের মান অনির্দিষ্ট, তাই না? যাদের মান অনির্দিষ্ট, অর্থাৎ বলতে পারো হচ্ছে অসীম, অসীম, অর্থাৎ যাদেরকে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এই যে 4টা আমাদের হচ্ছে মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা না। তাহলে এটি বাদ প্রথমে, কারণ এটা 4 ডিভাইডেড বাই 1 আকারে লিখতে পারে, পি ডিভাইড বাই কিউ এর আকার। এটি এ অপশনে ছিল। এরপরে বি অপশনে কি? বি অপশনে হচ্ছে আমাদের √16 ডিভাইডেড বাই 9। এখন বর্গমূলটা যদি দুইটা সংখ্যার উপরে থাকে আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, তাহলে √16 √9, এখানে বের হচ্ছে 4, এখানে বের হচ্ছে 3। এটাকে পি কল্পনা করলে, এটাকে 3 কল্পনা করলে, এটা পি ডিভাইডেড বাই কিউ এর একটি আকার। তাহলে এটিও মূলদ, এটিও হবে না, এটিও হবে না। এরপরে সিতে আসি আমরা। এটাতে বলা হচ্ছে অমূলদ সংখ্যা কোনটা। সিতে এখানে ঘনমূল দেওয়া আছে 64 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 8। তাহলে 64, এই যে আলাদা ঘনমূল তুমি দিয়ে দাও, এখানেও আলাদা ঘনমূল দিয়ে দাও। তাহলে এখানে বের হচ্ছে 8, এখানে বের হচ্ছে 2। ওকে, 2 কিউব মানে তো 8 না? হ্যাঁ, তাহলে ঘনমূল এখানে হচ্ছে পাওয়ার কাটা যায়, এখানে 2 বের হয়, এখানে হচ্ছে আমাদের আচ্ছা 64 তো হচ্ছে আমাদের 8 না, এখানে হবে 4 কিউব মানে হচ্ছে 64। সো এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 মানে এখানে 2, তাহলে নর্মাল নাম্বার এসেছে, এটা 2 ডিভাইডেড বাই 1 কল্পনা করতে পারো। সো এটি হচ্ছে আমাদের হচ্ছে না। ওকে, এর পরবর্তীতে আসা হচ্ছে 3 ডিভাইডেড বাই √2। কি ভাইয়া? 3 ডিভাইডেড বাই √2। তুমি জানো যে এখানে √2 এর মানটা হচ্ছে আমাদের 1.41, অর্থাৎ অনির্দিষ্ট আকারে এখানে একটা মান আসে, তাই না? হ্যাঁ, তাহলে কোন একটা ভগ্নাংশের মধ্যে লবে অথবা হরে অনির্দিষ্ট অর্থাৎ অসীম আকারের যদি মান কোনো সংখ্যা থেকে বের হয়, তখন সম্পূর্ণ ভগ্নাংশটা কি হিসেবে বিবেচিত হয়? সম্পূর্ণ ভগ্নাংশটাই হচ্ছে আমাদের অমূলদ হিসাবে বিবেচিত হয়। তাহলে আমাদের ডি অপশন যেটি ছিল এটি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? ওকে, 5টি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, 5টি করেছো? বি করেছো কোথায়? উপরে। আচ্ছা, ওকে। এরপরে দেখো, if x² + 4x + 3 is odd, then which one of the following could be the value of x? এটি বিউপির 22 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে যদি x² + 4x + 3 এটা সমান কি আসবে? অড আসবে। দেখো বলা হচ্ছে if x² + 4x + 3 is odd, অর্থাৎ এই যে এখানে মানটা আসবে এটি হবে বিজোড়। অড মানে কি? অড মানে হচ্ছে আমাদের বিজোড়।
এরপরে বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এই মানটা অড আসতে হবে, তখন হচ্ছে আমাদের এক্স এর মানটা কত হবে। তুমি এটা অপশন টেস্টের সাহায্যে করতে পারো। তুমি প্রথমে হচ্ছে এক্স এর মানটা 3 বসাও, তখন হচ্ছে আমাদের সম্পূর্ণ মানটা অড আসে কিনা দেখো। তাহলে এখানে যদি তুমি 3 বসাও, এই অপশনের সাহায্যে প্রথমে আমি সলভ করতেছি, +4 × 3 + 3। তাহলে এখানে 3 তারিখ কেন, 3 × 4 = 12, আর এখানে হচ্ছে আমাদের 3। তাহলে 9 আর 12 কত হয়, 9 আর 12 হচ্ছে আমাদের হয় 21, 21 আর 3 আসা হচ্ছে 24। তাহলে 24টাকে অড নাকি ইভেন? 24টা তো ভাইয়া ইভেন, তাহলে এটা কি অড আসতেছে না, তাহলে এটা হবে না। এখন বি অপশনে আসো, বি অপশনে হচ্ছে আমরা 5 দিয়ে কাজ করব। তাহলে এটি হবে 5² + 4, এক্স এর মান বসাচ্ছি আমি 5। দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স এর মান 5² + 4, এক্স এর মান বসাচ্ছি 5, এরপর হচ্ছে +3। তাহলে এখানে দেখো তো 5 × 5 = 25, এখানে 4 × 5 = 20। তাহলে 20 আর 25 হচ্ছে 45, 45 এর 3 হচ্ছে 48। এটাও কি, এটা হচ্ছে ইভেন। তখন কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে, তুমি বারবার দুইটা 3 এবং 5 জোর বসিয়ে দেখেছো, সেখানে কিন্তু আমাদের ইভেন আসতেছে ফাইনাল আনসারটা। তার মানে এই যে 3 এটাও হচ্ছে না, 5 এটাও হচ্ছে না, সাথে 9 এটাও হবে না। কেমনে বললেন ভাই আপনি? কারণ আমি দুইটা বিজোড় দিয়ে দেখলাম, বারবার আনসার আসতেছে হচ্ছে ইভেন। তার মানে জোর যেটা হবে সেটি দিয়ে হচ্ছে আমাদের আনসারটা কি আসবে, অড আসবে। তুমি এখানে 16² + 4 × 16 + 3 বসাও, এখানে একটা অবশ্যই অড মান আসবে, অর্থাৎ বিজোড় সংখ্যা আসবে। বোঝা গেল কথা? আর তোমার যদি খুব কম সময় থাকে, তুমি সিদ্ধান্ত নিতে মনে করো হচ্ছে তোমার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম সময় রয়েছে, বা 5 সেকেন্ড এরকম সময়, তুমি দেখবা যে ভিন্ন কে আছে, 3 বিজোড়, 5 বিজোড়, 9 বিজোড়, তাহলে 16টা হচ্ছে জোড়। এই হচ্ছে আমাদের ভিন্নটা কারেক্ট আনসার হিসেবে তুমি দিয়ে দিতে পারো, অনেক সময় মিলে যেতে পারে এটা। হ্যাঁ, ডি। এটা 2D কেমনে? এটাতে 3 নাম্বার কোয়েশ্চেন। এই যে এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন ছিল, এরপর এটা 2 নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন বিবিট 22-23 সেশনে যেটা এসেছিল। হ্যাঁ, ওকে। এরপরে দেখো ফ্রম 101 to 200 হাউ মেনি আর দ্য প্রাইম নাম্বার। আচ্ছা, 101 থেকে 200 পর্যন্ত এই সীমার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? দেখো হাউ মেনি আর দ্য প্রাইম নাম্বার, কয়টা মৌলিক সংখ্যা কোন রেঞ্জের মধ্যে? 101 to 200, অর্থাৎ 101 থেকে 200 এই সীমার মধ্যে। এটা আসছিল বিউপি 21-22 সেশনে। তাহলে 101 থেকে 200 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা ছিল? এখানে মৌলিক সংখ্যা ছিল হচ্ছে আমাদের 21। আর যদি বলা হয়তো 1 to 100, তখন মৌলিক সংখ্যা কয়টি হইতো? তখন মৌলিক সংখ্যা হইতো 25। বুঝে গেলে কথা? প্রশ্ন কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে আনসার হবে আমাদের সি, অর্থাৎ 21। বুঝে গেল এতটুকু কথা? এতটুকু কথা বুঝে গেল? ওকে, দেখো তোমার একেবারে যে মৌলিক ধারণা, অর্থাৎ বেসিক কনসেপ্ট, এই যে আমরা পড়াশোনা করে এসেছি কিছুক্ষণ আগে, সেটার থেকে বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন হচ্ছে, একেবারে সহজ না, কিন্তু প্রশ্ন কিন্তু করা হচ্ছে। সো তুমি যদি একটু মোটামুটি বেসিক কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করো, গাণিতিক সমস্যাগুলো তোমার জন্য সমাধান করা অনেক বেশি সহজ হবে। এরপরে দেখো 5 odd consecutive series, their 6th number is 15, 4th number was। আচ্ছা, যেখানে হচ্ছে আমাদের 5 odd consecutive series, অর্থাৎ ধারাবাহিক হচ্ছে বিজোড় সংখ্যার একটা সিরিজ থাকবে, সেখানে হচ্ছে যেটি ষষ্ঠ সংখ্যা, এই ষষ্ঠ সংখ্যাটা হচ্ছে আমাদের 15, 4th নাম্বার was, অর্থাৎ চতুর্থ সংখ্যাটা কত? এখন সিরিজটা কি হবে? অড নাম্বারের। আচ্ছা, এখন ষষ্ঠ সংখ্যাটা বলা হচ্ছে 15, তাহলে আমি 6টা গণ নিই। দেখো 6টা গণ নিলাম, 6টা। এই যে আমাদের 6th, এটা হচ্ছে আমাদের 6th। ষষ্ঠ সংখ্যাটি কত? ষষ্ঠ সংখ্যাটি বলা হচ্ছে 15। ওকে, এখন তুমি এইদিকে আসবা 4th নাকি ওইদিকে যাবা? অবশ্যই এদিকে আসবা। এখন এদিকে কীভাবে আসবা? বিজোড় আকারে তো তোমাকে আসতে হবে, তাই না? তাহলে তুমি এখানে 14 বাম পাশে সবসময় মনে করবা যে হচ্ছে তোমার কমে যাবে। দেখো তো তুমি এই যে 1, 3, 5, এটা বিজোড় সংখ্যার একটা সিরিজ। তাহলে 3 থেকে তুমি যখন 5-এ যাচ্ছ, তখন হচ্ছে +2 যোগ করতেছো, আবার 3 থেকে যখন 1 আসতেছো, তখন হচ্ছে তুমি 2 বাদ দিচ্ছ না। 3 থেকে 2 বাদ দিলে 1, আবার 5 থেকে 3, এটা থেকে কেমন আসছো? যখন 2 তুমি বাদ দিচ্ছ, তার মানে ডান পাশ থেকে যখন বাম পাশে আসতেছো, তখন তুমি বাদ দিয়ে আসতে হবে। আর যখন বাম পাশ থেকে ডান দিকে যাবা, তখন তোমাকে যোগ করতে হবে। তাহলে বিজোড় মানে এখানে 14 বসাইতে পারবে 15-এর আগে না, 13। তাহলে এখানে কত হবে? 11। এখানে কত হবে? 9। এখানে কত হবে? 7। এখানে কত হবে? 5। বুঝে গেল কথা? তাহলে দেখো 15 থেকে হচ্ছে 13 থেকে 11 থেকে 9 থেকে 7 থেকে 5। কেন? কারণ এটা হচ্ছে আমাদের অড কনসিকিউটিভ সিরিজ। বুঝে গেল কথা?
এখন এটা বিজোড় সংখ্যার একটা সিরিজ হয়েছে কিনা দেখো তো 5 7 9 11 13 15 এটা হচ্ছে আমাদের 6 ছিল তাহলে আমাদের ফিফথ কোনটা ফিফথ হচ্ছে এটা তাহলে ফোর্থ কোনটা ফোর্থ হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে আমাদের আনসার কত আনসার হচ্ছে 11 কোথায় রয়েছে এই অপশন সো এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হ্যাঁ তোমরা যারা এ হিসেবে আনসার কাউন্ট করেছো ধন্যবাদ সবাইকে ওকে হ্যাঁ কারেক্ট আনসার ছিল সবার এরপরে দেখো রোমান ডি প্রতীকের অর্থ কি এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনে এসেছিল এই প্রশ্নটি তাহলে ডি প্রতীকের অর্থ কি মেডিকেল জেভিয়ার থেকে মেডিকেল জেভিয়ার আমি বলেছিলাম এভাবে লিখতে এভাবে লিখতে এভাবে লিখতে এভাবে লিখতে বলেছিলাম না হ্যাঁ তাহলে ডি কোথায় পাচ্ছ ডি এখানে প্রথমটা তো 1000 এখন 1000-এর পরেরটা কত হয় অর্ধেক অর্ধেক মানে এটা হবে 500 তাহলে এটাই তো বলা হয়েছে এখানে ডি প্রতীক হ্যাঁ তাহলে আমাদের সি যে অপশনটা আছে এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার বোঝা গেল কথা বোঝা গেল কি না ওকে এরপরে দেখো 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের 5-6 সেশনের প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা বলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 25 তাই না হ্যাঁ তাহলে 25 এই অপশনে রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার এই তোমরা এখানে 500 কেন আনসার দিচ্ছ পরবর্তী প্রশ্নতে আমি চলে এসেছি হ্যাঁ এটা আনসার 25 হ্যাঁ ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সিনথিয়া আফরিন সাদিয়া দোলন ছাপা বড়ুয়া ফারাবি ইয়াসির রব্বি রাইসুল ইফতি জাহেদ ওকে সবাই কারেক্ট আনসার হ্যাঁ ঠিক আছে এরপরে দেখো 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যার যোগফল সর্বদা এটা হচ্ছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 12-13 সেশনের একটি প্রশ্ন 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যার যোগফল তাহলে 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যা 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যা মানে আমি 1 থেকে শুরু করতে পারি এখন ধনাত্মক ক্রমিক সংখ্যা বলা হচ্ছে মানে কনসিকিউটিভ নাম্বার 1 2 মনে করো 3 এরপর হচ্ছে 4 দেখো 4টি ধনাত্মক নিলাম এবং ক্রমিক আকারে নিলাম তাদেরকে এখানে বলা হয় না যে তোমাকে মৌলিক নাও বা জোড় নাও বিজোড় নাও এরকম বলা হয় নাই বা পজিটিভ নেগেটিভ এরকম বলতে গিয়ে ধনাত্মকটা বলে দেওয়া হয়েছে তার মানে আমরা সবাই ধনাত্মক নিয়েছি এবং তারা ক্রমিক আকারে চলমান কিনা 1 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4 এখন যোগফল করে এদেরকে কত বের হয় 1 + 2 + 3 + 4 তাহলে 1 আর 2 3 3 আর 3 6 6 আর 4 কত 10 তাহলে আমার কত বের হচ্ছে এটা ইভেন নাম্বার বের হচ্ছে তাহলে এন অড নাম্বার এটা কি একটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা হবে না এন ইভেন নাম্বার হ্যাঁ এটা আমাদের হচ্ছে আমাদের জোড় সংখ্যা হবে আর ডিভিজিবল বাই 4 অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য না এটা তো 4 দ্বারা বিভাজ্য না সেটি হচ্ছে না বোথ বি এন্ড সি না বি এন্ড সিও হচ্ছে না ওকে ঠিক আছে এতটুকু বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু দ্রুত জানাও এতটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু দ্রুত জানাও বুঝতে পারছো কিনা ওকে এরপরে দেখো 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর 17-18 সেশনের একটি প্রশ্ন ছিল বলা হচ্ছে এখানে 1 থেকে 50 এই সীমার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সো তুমি এটা লিখো 1 থেকে 10 11 থেকে 20 21 থেকে 30 31 থেকে 40 41 থেকে 50 তাহলে কয়টি মৌলিক সংখ্যা ছিল বলো ডিজিটগুলো মনে রাখতে বলছিলাম না 4 4 2 2 3 এরপর হচ্ছে 2 2 3 2 1 হয় আর কি তাহলে 4 আর 4 হচ্ছে 8 8 আর 2 10 12 12 এর 3 হচ্ছে 15 তাহলে 15 ওকে এটি কারেক্ট আনসার হ্যাঁ আমার খুবই ভালো লাগতেছে তোমরা সবাই কারেক্ট আনসার করতেছো এত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে ওকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন ক্লাসটা করতেছো বলতে গেলে আজকের এই ক্লাসটি করার পরে প্রবলেম সলভিং স্কিলের বাকি যে টপিকগুলো থাকবে টপিকগুলোর যে গাণিতিক সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করতে তোমার জন্য অনেক বেশি সহজ হবে ওকে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √φ এটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 18-19 সেশনের একটি প্রশ্ন ছিল আচ্ছা পি একটা মৌলিক সংখ্যা মনে করো পি ইকুয়াল টু তুমি 3 নিলা তুমি চাইলে 2ও নিতে পারো এটা যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে হচ্ছে √φ
রুট ওভার পি মানে কি, রুট ওভার পি মানে হচ্ছে রুট ওভার 3। তুমি এখানে 2 নিতে পারো বা হচ্ছে 5 নিতে পারো, যে কোনো একটা মৌলিক সংখ্যা ধরলে হবে। এখন তুমি রুট ওভার 3 এর মান কত জানো? রুট ওভার 3 এর মান জানো 1.7 ডট ডট, অর্থাৎ অসীম একটা মান আসবে। ভাই আমরা এটা দিয়ে করবো না, আমরা একটা অন্য মান দিয়ে করবো। ওকে, অন্য মান দিয়ে করো। পি ইকুয়াল টু তুমি 2 নাও, তাহলে এখানে রুট ওভার পি মানে হচ্ছে আমাদের রুট ওভার 2। তাহলে রুট ওভার 2 এর মান কত হবে? রুট ওভার 2 এর মান হবে 1.41 ডট ডট। অসীম অবশ্যই একটা মান আসবে। হ্যাঁ, তাহলে অসীম মান আসলে এটা আমাদের কি হবে? রুট ওভার পি একটি কোন ধরনের সংখ্যা হবে? একটি অমূলদ সংখ্যা হবে। কোন সংখ্যা? অমূলদ সংখ্যা হবে একটি। বুঝা গেল কথা এতটুকু? বুঝা গেল? 5 মিনিট। বুঝা গেল? অমূলদ সংখ্যা হবে। বুঝা গেছে? ওকে, এরপরে দেখো কোন সংখ্যাটি অমূলদ। দেখো বি অপশনে রয়েছে 4.02। এর আগে কি সবাই এটা ডি ছিল? হ্যাঁ, ডি কারেক্ট আনসার, ঠিক আছে। 4.02 দেখো তো, এটি দশমিকের পর অনির্দিষ্ট মান নাই, তাহলে এটা অমূলদ না। এরপরে এটা রিপিট হচ্ছে 0101। যদি আমাদের 2 ডিজিট অথবা 3 ডিজিট করে রিপিট হয় সেটা কিন্তু মূলদ হয়, অমূলদ হয় না। এরপরে 11/3, এটি হচ্ছে আমাদের p/q এর একটি আকার, তাহলে এটি হচ্ছে আমাদের মূলদ। তাহলে অমূলদ কোনটা? অমূলদ হচ্ছে পাই, যেটি আমরা উদাহরণ দিয়েছিলাম। পাইয়ের মান হচ্ছে আমাদের আসে 3.1415 ডট ডট এভাবে। তাহলে এটি হচ্ছে আমাদের অমূলদ। বুঝে গেল কথা এতটুকু? এটি হচ্ছে আমাদের অমূলদ। ওকে, ঠিক আছে, কারেক্ট আনসার দিয়েছো সবাই। এরপরে দেখো পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টি? এটি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের 23-24 সেশন, ইসলাম বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে এসেছিল। তাহলে পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কয়টি বলো? পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা, এটার সাথে আমি একটা তথ্য অ্যাড করে দিয়েছিলাম। পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কয়টা? কয়টা? একটা। আর যদি তার মান জিজ্ঞেস করে, তার মানটা কত? তার মানটা কিন্তু 2। বুঝা গেছে কথা? তার মানটা কিন্তু 2। এরপরে দেখো যদি n একটি জোড় পূর্ণ সংখ্যা হয়, আচ্ছা n একটি জোড় পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা মানে তুমি নিতে পারো n = 2, n = 4 নিতে পারো, 6 নিতে পারো, তাহলে নিচের কোনটি অবশ্যই একটি বিজোড় পূর্ণ সংখ্যা হবে? আচ্ছা, এখানে কোন অপশনটা হচ্ছে বিজোড় পূর্ণ সংখ্যা হবে? এটি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের 23-24 সেশনের একটা প্রশ্ন ছিল। সো এই অপশনটা একটু দেখো তো। এই অপশনটা হচ্ছে আমাদের 3n-2। এখানে n এর মান আমি 2 বসাবো, কারণ আমি n একটি জোড় পূর্ণ সংখ্যা, n = আমি 2 নিয়েছি। সো এখানে কত আসে দেখো তো, 3 × 2 - 2। তুমি এখানে 4 নিতে পারো, তাহলে 3 × 2 হচ্ছে 6 - 2, তাহলে এখানে হচ্ছে আমাদের 4। এখন 4টা কি আমাদের এই যে বিজোড় পূর্ণ সংখ্যা? না, এটা তো আমাদের জোড় পূর্ণ সংখ্যা, তাহলে এটা হবে না, এটা বাদ। বিতে যাও, বি বলা হচ্ছে 3 × n + 1। তাহলে এখানে 3, এখানে নিয়েছিলে তুমি 2 + 1, কারণ n এর মান তুমি 2 নিয়েছো। তাহলে 2 আর 1 3, 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9 হয়। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9 হয়, অর্থাৎ 3 তারিখে 9। তাহলে বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে এটি 3 × n + 1। এটাতে 2 - 2 = হচ্ছে 0, তাহলে এটা বিজোড় হবে না। এখানে n/3 মানে হচ্ছে 2/3 এর একটি আকার চলে আসবে। এটা 2/3 এর একটি আকার চলে আসবে, তাহলে এটা তো হচ্ছে আমাদের বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের বি, 3 × n + 1। ওকে, ঠিক আছে। আদিক জিশান, অনেকক্ষণ বাদে এসেছো হয়তো তুমি। ফারাবি ফায়াস, ওকে, সবাই বুঝতে পেরেছে এতটুকু? এরপরে দেখো এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে 23-24 সেশনে এসেছিল। এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? আচ্ছা, এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, তার মানে এ এর মান যদি 2 হয়, বি এর মান হবে 4, মানে এটা ক্রমিক হইতে হবে, অর্থাৎ 2 এর পরে 4 হইতে হবে। তুমি যদি এ এর মান 4 না, বি এর মান 6 নিবা, মানে ক্রমিক জোড় সংখ্যা। ওকে, এখন v² মানে বি এর মান তুমি কত নিয়েছো? 4, তাহলে এটা 4² মানে হচ্ছে আমার 16। দেখা যাচ্ছে না হয়তো, দেখো ভালোভাবে। তোমাকে বলা হচ্ছে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে, তাহলে এখানে জোড় আসতেছে, তাহলে এটা হচ্ছে না। a² মানে তুমি নিয়েছিলে 2, তাহলে 2² মানে 4, এটাও তো আমাদের বিজোড় হচ্ছে না। b² + 2, b² এর মান কত আসছে? 16, তাহলে 16 + 2
এখানে আসতেছে হচ্ছে 18, তাহলে এটিতে জোর, এটিতে বিজোড় না, a স্কোয়ার প্লাস 1, তাহলে a স্কোয়ার মানে আসছিল হচ্ছে 4, এখানে প্লাস 1 মানে হচ্ছে আমাদের 5, তাহলে এটা বিজোড় কিনা? হ্যাঁ, 4 + 1 = 5, যেটা আসছিল হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 1 থেকে। সো আমাদের এটি হচ্ছে কারেক্ট আনসার, তাই না? হ্যাঁ, ডি, হ্যাঁ ডি কারেক্ট আনসার ছিল। এরপরে দেখো ইফ a কিউব ইজ অড, আচ্ছা a কিউবটা হচ্ছে তোমার অড হইতে হবে, মানে a কিউবের যে মানটা আসবে এটা বিজোড় হবে। এরপর বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, আচ্ছা নিচের কোনটি সত্য হবে। এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে এসেছিল, a স্কোয়ার ইজ অড অনলি। আচ্ছা a স্কোয়ারটা হচ্ছে আমাদের বিজোড় কিনা সেটা দেখতে হবে। a স্কোয়ার, এখন a কিউব অড মানে হচ্ছে তুমি যদি a এর মান যদি তুমি 3 কাউন্ট করো, দেখো তো 3 কিউব, তাহলে 3 কিউব মানে কত? 3 কিউব মানে 3টা 3 গুণ অবস্থায়, তাই না? হ্যাঁ, তাহলে 3 তারিখে 9, 3 9 27, এখানে আসতেছে 27। আমরা এর মান কত কাউন্ট করলাম? 3। তাহলে আমরা এ অপশনটা একটু যাচাই করি, a স্কোয়ার, এটা আমি এ অপশন হিসেবে কাউন্ট করতেছি, আবার তোমরা গোলাই ফেলবে, এটা বি অপশন, এটা সি অপশন, এটা ডি অপশন, একটু দেখি কাউন্ট করে। a স্কোয়ার এর মান নিয়েছিলে তুমি 3, সো এটা হচ্ছে 3 স্কোয়ার, 3 তারিখে হচ্ছে আমাদের 9। এখন বলা হচ্ছে যে a কিউব ইজ অড, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। আচ্ছা আমাদের a কিউবটা হচ্ছে যদি বিজোড় হইলে, a কিউব বিজোড়, এখন a স্কোয়ার ইজ অড অনলি। আচ্ছা a স্কোয়ার কি শুধুমাত্র বিজোড়? a স্কোয়ারটা বিজোড় আসছে এখন পর্যন্ত, এটা কি শুধুমাত্র বিজোড় কোণে সেটা দেখতে হবে। এরপরে a ইজ অড অনলি, আচ্ছা a ইকুয়াল টু কত নিয়েছো? 3, এটাও তো বিজোড়। আচ্ছা অনলি কিন্তু হবে না, শুধুমাত্র কিন্তু হবে না, a b দুইটাই কিন্তু আমাদের বিজোড় আসতেছে এই জায়গায়, এটাও হচ্ছে বিজোড় আসতেছে, এটা বিজোড় আসতেছে। এরপরে বলা হচ্ছে a স্কোয়ার ইজ ইভেন, সি অপশন হচ্ছে a স্কোয়ার ইজ ইভেন, না a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, না এটা হবে না, এটা ইভেন কেন হবে, এটা তো অড আসতেছে। ডি নাম্বারে আসা হচ্ছে বোথ a and b আর ট্রু। আচ্ছা a এবং b দুইটাই সত্য বলা হচ্ছে, এটা তো শুধুমাত্র হচ্ছে a স্কোয়ার অড এরকম না, শুধুমাত্র a অড এরকম না, a ও অড b অড, তাহলে আমরা এটা দেখাতে পারি বোথ a and b আর ট্রু। অর্থাৎ ডি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা বুঝছো কিনা দেখো সবাই, ডি যেটা ছিল এটা বুঝছো কিনা সবাই, এতটুকু দেখো। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা আছে কিনা? বুঝে গেলে কথা? এও এখানে অড আসতেছে এবং হচ্ছে বি অড আসতেছে, সো আমরা বলতে পারি হচ্ছে দুইটাই হচ্ছে আমাদের সত্য আমাদের জন্য, ডি। সো আজকে আমাদের যে একেবারে মৌলিক ধারণা ছিল, মৌলিক ধারণার আমরা বেসিক কনসেপ্ট থেকে শুরু করেছিলাম। বেসিক কনসেপ্ট বলতে তোমাকে একেবারে যে সংখ্যার প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, আমরা সংখ্যার প্রকারভেদ দিয়ে শুরু করেছিলাম। এর পরবর্তীতে তুমি দেখেছো এখানে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্নটা এসেছিল, প্রত্যেকটাতে হচ্ছে কিন্তু আমাদের দেওয়া আছে। যেমন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 23-24 সেশনের এই প্রশ্নটা কোথায় থেকে আসছিল, এই প্রশ্নটা কোথায় থেকে আসছে। সো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রশ্ন দেখেছি। আসলে তুমি এই ক্লাসটির মধ্য দিয়ে যাচাই করতে পারবা আমাদের যে মৌলিক ধারণা, এই মৌলিক ধারণার টপিক থেকে কী রকম প্রশ্নগুলো করা হয়ে থাকে। তুমি তো দেখেছো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন করা হয়েছিল। সো আজকের ক্লাসটি তোমরা যারা নোট করেছো, আমাদের ইউনিক ই স্কুল এডুকেটর্স একটা গ্রুপ রয়েছে, তুমি খুঁজতে হয়তো পেয়ে যাবা। ইউনিক ই স্কুল এডুকেটর্স গ্রুপটাতে হচ্ছে আজকের এই নোটটা শেয়ার করে দিতে পারবা। এর পরবর্তীতে আমাদের ক্লাসগুলো চলমান থাকবে, আমাদের যে পরবর্তী টপিক আমরা সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর হচ্ছে ক্লাস হবে, তোমরা ক্লাসগুলো করবে এবং হচ্ছে নোটগুলো আমাদের গ্রুপে শেয়ার করতে পারো চাইলে। সো আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের পেজে জানাতে পারো অথবা আমাদের নাম্বারে জানাতে পারো। আমাদের এই নাম্বারটা 01854666832, এই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। আর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যদি তোমার কোনো তথ্য জানার থাকে সেটি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি জেনে নিতে পারবা। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইলে। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।